গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি। গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। আয়তন এবং কক্ষের হিসেবে এটি একটি বিশাল আকারের রাজবাড়ি। প্রায় 5 একর জায়গার উপর রাজবাড়িটি নির্মিত। এই রাজবাড়ির পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি দিঘি এবং সামনে রয়েছে বিশাল সমতল একটি মাঠ। রাজবাড়িটির পুরো এলাকায় সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভাওয়াল রাজা সন্ন্যাসী মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর 12 বছর পর পুনরাবির্ভাবের শ্বাসরুদ্ধকর ইতিহাস। কিভাবে যাবেন? দেশের যে কোনো স্থান থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে শিববাড়ি মোড়, সেখান থেকে জয়দেবপুর রাজবাড়ি সড়ক হয়ে পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হলে এই রাজবাড়িটির অবস্থান। আর ট্রেনে নামতে হবে জয়দেবপুর জংশনে। একইভাবে যেতে হবে রাজবাড়িতে। এইটুকু পথের জন্য রিকশাই হবে সবচেয়ে ভালো বাহন, কারণ রাজবাড়ির প্রধান ফটকের সামনে অহরহ রিকশা থামে। ভাড়াও খুব বেশি নয়। গাজীপুরের জয়দেবপুর মৌজায় অবস্থিত রাজবাড়ি। জয়দেবপুর রাজবাড়ি সড়কের রাস্তার উত্তর পাশে রাজবাড়ি আর দক্ষিণ পাশে রাজবাড়ি মাঠ। রাজবাড়ির সীমানা প্রাচীর দেখে মুগ্ধ হবেন অনেকে। সীমানা প্রাচীরেও কারুকার্য খচিত, বেশ উঁচু। প্রধান ফটক থেকে প্রায় অর্ধবৃত্তাকারে দুটো পথের যে কোনো একটি ধরে অগ্রসর হলেই মূল প্রাসাদ। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 365টি কক্ষ বিশিষ্ট ভাওয়াল রাজবাড়িটি মূলত উত্তর দক্ষিণে বিস্তৃত। দৈর্ঘ্য 400 ফুট এবং দ্বিতল। বিশাল আকৃতির রাজবাড়িটির বিভিন্ন অংশে রয়েছে পৃথক পৃথক নাম, যেমন বড় দালান, রাজবিলাস, পুরাণ বাড়ি, নাট মন্দির, হাওয়া মহল, পদ্মনাভ ইত্যাদি। রাজবাড়ির সামনের অংশের নাম বড় দালান। এর নিচতলায় প্রশস্ত বারান্দা, 3টি কক্ষ রয়েছে। নিচতলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য রয়েছে ভাওয়ালের ঐতিহ্যবাহী শালকাঠের সিঁড়ি। ওপরতলায় রয়েছে একটি বড় হলঘর এবং দুই পাশে 2টি কক্ষ। বড় দালান বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। বড় দালানের পেছনে বা উত্তর পাশে রয়েছে একটি খোলা প্রাঙ্গণ। এটি নাট মন্দির হিসেবে পরিচিত। এর পূর্ব ও পশ্চিম দিকে ছিল আবাসনের জন্য নির্মিত বারান্দাযুক্ত কক্ষ। নাট মন্দিরের উত্তর পাশের প্রাসাদগুলো পুরাণ বাড়ি নামে পরিচিত। ভাওয়াল রাজবাড়ির দরজা, জানালা এবং অধিকাংশ সিঁড়ি এবং বারান্দার বেষ্টনীগুলো শালকাঠের তৈরি। বড় দালান সংলগ্ন কালীনারায়ণ রায়ের নিঃসন্তান ভগ্নী কৃপাময়ী দেবীর বাড়ি। এছাড়া রাজবাড়ির পূর্ব পাশে ম্যানেজারের অফিস, বর্তমানে জয়দেবপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। পশ্চিম পাশে দেওয়ানখানা, যা বর্তমানে রানী বিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয়। রাজদিঘির পশ্চিম পারে খাসমহলও ছিল। এর মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে একেবারে পেছনে যেতে হলে হাঁটতে হবে অনেকটা পথ। পেরুতে হবে অনেক অলিন্দ আর বারান্দা। ক্ষণে ক্ষণে চোখ আটকে যাবে বিভিন্ন স্থাপত্য আর নিদর্শনে। বিশাল এই রাজপ্রাসাদটি বিশালত্ব দেখে যে কেউ অভিভূত হবেন। আবার অনেকেই রাজবাড়িতে ঢুকে গোলক ধাঁধায় পড়ে যেতে পারেন, কারণ এর অলিন্দ গলি উপগলি দিয়ে একবার হেঁটে গিয়ে নতুন যে কারো পক্ষে পুনরায় সেগুলো খুঁজে পাওয়া বেশ দুষ্কর হয়ে পড়বে। এই রাজবাড়িটির প্রতিটি স্থানে প্রতিটি কক্ষ ঘুরে দেখতে সারা দিন লেগে যেতে পারে। জানা গেছে ভাওয়াল পরগনা এক সময় শাসন করতেন গাজী বংশের শাসকরা। 1736 সালে গাজী বংশের শাসক দৌলত গাজী পদব্রজে হজব্রত পালন করতে গিয়ে মারা যান। এরপর তার দেওয়ান বলরাম রায় সঠতার আশ্রয় নিয়ে জমিদারি নিলামে তোলেন। 1748 সালে নিজ নামে জমিদারি বন্দোবস্ত করে নেন। অবসান ঘটে গাজী বংশের জমিদারির এবং শুরু হয় হিন্দু রাজাদের শাসনামল। তখন থেকে বলরাম রায়ের পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে জমিদারি প্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত এই জমিদারির অধিকারী ছিলেন। এই বংশের জমিদার লোকনারায়ণ রায় ভাওয়ালের রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেন। এদিকে ভাওয়ালের জমিদারির 7 আনার মালিক পার্শ্ববর্তী কাছাড় জমিদারি কালীপ্রসন্ন রায়চৌধুরীর পুত্র কালীকিশোর রায়চৌধুরী ঋণগ্রস্ত হয়ে পড়লে নীলকর জেপি ওয়াইয়াজের কাছে বিক্রি করে দেন। লোকনারায়ণের দৌহিত্র কালীনারায়ণ রায়চৌধুরী জমিদারির ওই 7 আনা ক্রয় করেন। 1978 সালে তিনি রাজা উপাধি লাভ করেন। তার আমলে ভাওয়াল রাজবাড়ির রাজদিঘি খনন কালীনারায়ণের পুত্র রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই জমিদারির আরও বিস্তৃতি ঘটান। এই সময় ভাওয়ালের জমিদারি ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় বিস্তৃত হয়ে পড়ে। এস্টেটের মৌজা সংখ্যা ছিল 2274টি। জমির পরিমাণ ছিল 45,916 একর। এর মধ্যে 2/3 বনভূমি ছিল। ভাওয়ালের রাজবাড়ি ছিল ভাওয়াল এস্টেটের মূল পরিচালনার কেন্দ্র। পরিধি এবং আয়ের দিক থেকে পূর্ব বাংলার নওয়াব এস্টেটের পরেই ছিল ভাওয়াল এস্টেটের জমিদারির অবস্থান। রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর ছিল 3 পুত্র সন্তান। তারা হলেন রণেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী এবং রবীন্দ্র নারায়ণ রায়চৌধুরী।
1901 সালে রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর মৃত্যু হয়। এই সময় তার 3 পুত্রই ছিলেন নাবালক। সে কারণে জমিদারি বেঙ্গল গভর্নমেন্ট ভাওয়াল এস্টেটের অধীনে চলে যায়। পরে রানী বিলাসবনী এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট করেন। কোর্ট রানীর পক্ষে রায় দেন আদালত। 1907 সালে রানী বিলাসবনী মারা যান। এর আগে তিনি তার মধ্যম পুত্র রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর নিকট জমিদারি অর্পণ করেন, যিনি ভাওয়ালের সন্ন্যাসী রাজা হিসেবে অধিক পরিচিত। 1909 সালে দার্জিলিংয়ে রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর কথিত মৃত্যুর ঘটনা ঘটে। রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বড় ছেলে রণেন্দ্র নারায়ণ রায়চৌধুরী 1910 সালে মারা যান। রণেন্দ্র নারায়ণ মারা যাওয়ার কিছুদিন পরেই ছোট কুমার রবীন্দ্র নারায়ণও ইহলোক ত্যাগ করেন। তাদের সবাই ছিলেন নিঃসন্তান। ফলে 1912 সালে সরকার আবারও ভাওয়াল জমিদারি কোড অব ওয়ার্ডসের আওতায় নিয়ে আসেন। 1912 সাল থেকে 1917 সাল পর্যন্ত 35 বছর কোড অব ওয়ার্ডস কর্তৃক ভাওয়াল পরগনা ব্রিটিশ সরকারের অধীনে থাকে। এদিকে 1921 সালে কথিত মৃত মধ্যম কুমার রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী সন্ন্যাসীর বেশে জয়দেবপুর ফিরে আসেন। এরপর 1930 সালের 24 এপ্রিল ঢাকার অতিরিক্ত জজ আদালতে নিজের স্বীকৃতি ও জমিদারির অংশ দাবি করে সন্ন্যাসী মামলা করেন। আদালতের রায়ে প্রমাণ হয় আলোচিত সন্ন্যাসী ভাওয়ালের মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়। বিবাদী পক্ষ কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল করে। 1940 সালের 29 আগস্ট বিচারপতি লিওনার্ড ক্যাস্টেলো আগেই রায় বহাল রেখে আদেশ দেন। আপিলে হেরে বিবাদী পক্ষ লন্ডনের প্রিভি কাউন্সিলে পুনরায় আপিল করে, যদিও লাভ হয়নি। 1946 সালের 30 জুলাই প্রিভি কাউন্সিল তাদের রায় দেন। ভারতবর্ষের বিখ্যাত মামলার মধ্যে ভাওয়াল সন্ন্যাসী মামলা দিল্লিতে গত শতাব্দীর আলোড়ন সৃষ্টিকারী অন্যতম শ্রেষ্ঠ মামলা হিসেবে স্থান পায়। মামলাটি শুরু হয় 1930 সালে আর শেষ হয় 1946 সালে। প্রিভি কাউন্সিলের রায়ের পর আর মাত্র 3 দিন বেঁচে ছিলেন মেজ কুমার। অবশ্য মেজ কুমারের মৃত্যুর খবরটি 5 আগস্ট 1946 সালে জয়দেবপুরে পৌঁছায়।